নজিরবিহীন ঝাঁকুনিতে দেশ জুড়ে আতঙ্ক। শক্তিশালী ভূমিকম্পে নিহত অন্তত 10, হুড়োহুড়িতে আহত কয়েকশো। সর্বোচ্চ চিকিৎসা সেবা নিশ্চিত করবে সরকার। আমি আমার লাইফে এরকম ভূমিকম্প কখনো দেখিনি। দৌড়ে বেরিয়েছি আমরা, অনেক ভয় পেয়েছি। উপরেতে ইটার চাপানগুলো সব নিচে পড়ে গেছে। যদি আজকে স্কুল না থাকতো তাহলে এখানে অনেক বাচ্চারা ভয়ে ওইখানে হয়তো স্টক করতো। মনে হচ্ছে হয়তো বিল্ডিংটা ভেঙে যাবে, আমরা হয়তো বাঁচতে পারবো না, হয়তো মারা যাচ্ছে, এরকম একটা অনুভূতি হচ্ছিল। মহিলারা যারা সব নামছে তারা সব চাপাতে পড়ে গেছে। আজকে যদি কোম্পানির গেটটা খুলে হতো তাহলে একটা লোক পদদলিত হতো না। সরকারি খরচে তাদের যাবতীয় চিকিৎসা যেন ভালোভাবে চিকিৎসাটা হয়। এবারের ভূমিকম্প বড় বিপদের আগাম সতর্কবার্তা। মত বিশেষজ্ঞদের সতর্কতামূলক পদক্ষেপ নেয়ার তাগিদ। শ্রীমঙ্গল, সিলেট এবং কি চিটাগং 7-এর কাছাকাছি মাত্রার ভূমিকম্প হতে পারে। আরো বড় মাত্রার ভূমিকম্প হলে এত বড় ডেভাস্টেশন হতে পারে, এটা কল্পনাতীত বিষয়। বারবার যে আমাদেরকে এই সতর্কবাণীটা দেয়া হচ্ছে, বিবেচনায় নিয়ে প্রস্তুতিটা নেওয়া দরকার। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময়ের সঙ্গে আছি আমি সাইফুল রুদ্র। এছাড়া খেলার খবর জানাতে থাকবেন রুদ্র। আপনাকে ধন্যবাদ। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর জানাতে আপনাদের সঙ্গে থাকবো আমি তাজিন খন্দকার। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। নির্বাচনের মাধ্যমে শুরু হবে নতুন বাংলাদেশের যাত্রা, বললেন প্রধান উপদেষ্টা। সেনাকুঞ্জে রাজনীতিকদের মিলন মেলা, হাস্যোজ্জ্বল চেহারায় বেগম জিয়ার শুভেচ্ছা বিনিময়। নির্বাচন বানচালে পুরনো কায়দায় মাঠে নেমেছে পতিত আওয়ামী লীগ। অভিযোগ বিএনপির। এবার ভোট ডাকাতির চেষ্টা হলে কঠিন পরিণতির হুঁশিয়ারি জামায়াতের। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরার মধ্য দিয়ে নির্বাচনে আস্থা ফিরবে জনগণের, মত বিশেষজ্ঞদের। কাঠামো টেকসই না হলে রূপ নিতে পারে ফ্যাসিবাদে। এবং নিরাপত্তা উপদেষ্টার ভারত সফরে সম্পর্ক স্থিতিশীল করার সুযোগ দেখছেন বিশ্লেষকরা। দিল্লিকে ইতিবাচক বার্তা দেবে ভুটানের প্রধানমন্ত্রীর সফরও। নজিরবিহীন ঝাঁকুনিতে কেঁপে উঠল রাজধানী সহ সারা দেশ। শক্তিশালী ভূমিকম্পে পুরান ঢাকায় দেয়াল ধসে প্রাণ হারিয়েছেন 3 জন। এছাড়া মুগদায় নির্মাণাধীন ভবনের রেলিং ধসে এক নিরাপত্তা কর্মীর মৃত্যু হয়েছে। এদিকে ঢাকার বাইরে মারা গেছেন আরও 6 জন। বিভিন্ন স্থানে হেলে পড়েছে ভবন। আতঙ্কে লাফিয়ে পড়ে এবং হুড়োহুড়িতে আহত হয়েছেন কয়েকশো। শুক্রবার সকাল 10টা 38 মিনিট হঠাৎ কেঁপে ওঠে পুরো দেশ। রাজধানী সহ বিভিন্ন স্থানে অনুভূত হয় শক্তিশালী ভূমিকম্প। তীব্র ঝাঁকুনিতে পুরান ঢাকার বংশালের কসাইটুলিতে একটি ভবনের সানসেট ভেঙে পড়ে রক্তাক্ত হন 3 জন পথচারী। স্থানীয়রা তাদের মিডফোর্ড হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। দৌড়ে বেরিয়েছি আমরা, অনেক ভয় পেয়েছি আমরা। যদি আজকে স্কুল না থাকতো তাহলে এখানে অনেক বাচ্চারা ভয়ে ওইখানে হয়তো স্টক করতো। এই পর্যন্ত 20 পেশেন্ট আসছে এবং 3 জন ব্রড ডেড পেশেন্ট আসছে। তার মধ্যে আমাদের এই সলিমুল্লাহ মেডিকেল কলেজের একজন স্টুডেন্ট, 2য় বছর ছাত্র রাফিউল ইসলাম। এই ঘটনায় উৎসুক জনতা ভিড় করেন ঘটনাস্থলে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করে পুলিশ, সেনাবাহিনী ও ফায়ার সার্ভিস। ভূমিকম্পের কারণে সাথে রেলিংটা পথচারীর গায়ের উপর পড়ে, যার কারণে আন্দাজ পড়ে উপস্থিত সাধারণ জনগণ তাদের ভাষ্যমতে 3 জন লোক সাধারণত এফেক্টেড হয় এবং উপস্থিত সাধারণ জনগণ তাদেরকে উদ্ধার করে দ্রুত মিডফোর্ড হাসপাতালে নিয়ে যায়। শুধু বংশালে নয়, রাজধানীর খিলগাঁও, বাড়িধারা সহ বিভিন্ন এলাকায় ভূমিকম্পের প্রভাবে বেশ কিছু ভবন হেলে পড়ে। এর আগে এত বড় ভূমিকম্প দেখেননি বলে জানান বাসিন্দারা। এত বড় ভূমিকম্প আমি দেখি নাই। এটা এত বড় ভূমিকম্প আমি অনেক অনুভব হচ্ছে। আমার বাসায় তো কান্না রোল করে গেছে। অনেকে লাভ দিছে, 5 থেকে 6 জনের মতো। সবাই ঢাকা মেডিকেলে, আমরা সবাই তাদের সহযোগিতা করে স্টাফরা সবাই ঢাকা মেডিকেলে। এদিকে ভূমিকম্পে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 2 নম্বর টার্মিনালের সংযোগ সড়কের উপরের ছাউনির 8টি কংক্রিটের বিমের পোলেস্তারা খসে পড়ে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
ভূমিকম্পে আতঙ্কে ভবন থেকে লাফিয়ে পড়ে ও তড়িঘড়ি করে নামতে গিয়ে আহত হয়েছেন 2 শতাধিক। ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে তাদের আনা হয়েছে ঢাকা মেডিকেল ও পঙ্গু হাসপাতালে। এই 2 হাসপাতালে চিকিৎসাধীন আহতদের শারীরিক অবস্থা পরিদর্শনে যান স্বাস্থ্য উপদেষ্টা। বলেন, আহতদের সুস্থ হতে সব ধরনের সহযোগিতা করবে সরকার। সরকারি খরচে তাদের যাবতীয় চিকিৎসা যেন ভালোভাবে চিকিৎসাটা হয়, তো সেই মেসেজটা আমরা সবাইকে দিয়েছি। যে কোনো দুর্যোগে সরকারকে এই দায়িত্বটা, হাসপাতালগুলোকে এই দায়িত্বটা পালন করতে হবে। ভূমিকম্পের উৎপত্তি স্থল ছিল নরসিংদীর ঘোড়াশাল ও মাধবদীর মাঝামাঝি এলাকায়। মাত্রা ছিল 5.7। ভূপৃষ্ঠ থেকে 10 কিলোমিটার গভীরে হয় এ ভূমিকম্প। আয়শা সিদ্দিক, সামিয়া, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর বাইরেও শক্তিশালী ভূমিকম্পে ছড়িয়ে পড়ে আতঙ্ক। নরসিংদীতে মারা গেছেন 5 জন। নারায়ণগঞ্জে দেয়াল চাপায় এক শিশু নিহত হয়েছে, গুরুতর আহত হয়েছেন মা। .7 মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল সারা দেশ। শুক্রবার সকালে হঠাৎ কেঁপে ওঠে উৎপত্তিস্থল নরসিংদীর মাধবদী সহ আশপাশের বিভিন্ন জেলা। প্রথমবার এমন তীব্র ঝাঁকুনিতে আতঙ্কিত হয়ে বাসাবাড়ি থেকে বাইরে বেরিয়ে আসেন বাসিন্দারা। ভূমিকম্পে নরসিংদীতে বেশ কয়েকটি ভবন ও ঘরবাড়িতে ফাটল দেখা দেয়। এ সময় দেয়াল চাপা পড়ে এক বৃদ্ধ নিহত হন। জেলার বিভিন্ন স্থানে ভবন থেকে নামার সময় হুড়োহুড়িতে আহত হন শতাধিক নারী, পুরুষ ও শিশু। এদের মধ্যে কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে পাঠানো হয়। সেখানে 8 বছরের এক শিশুকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। এদিকে পলাশ উপজেলার ঘোড়াশাল তাপবিদ্যুৎ কেন্দ্রে ভবনেও দেখা দেয় ফাটল। যন্ত্রপাতি ক্ষতিগ্রস্ত হওয়ায় সাবস্টেশন থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। আমি আমার লাইফে এরকম ভূমিকম্প কখনো দেখিনি। রানিং অবস্থায় ছিলাম, গাড়ি আমার ঝাঁকি মারছিল। 57 জন ভূমিকম্পের কারণে চিকিৎসা নিয়েছে। নারায়ণগঞ্জের রূপগঞ্জের গোলাকান্দাইল এলাকার জাহানারা বেগম তার 1 বছর বয়সী মেয়ে আয়েশাকে নিয়ে হেঁটে ভুলতা গাউছিয়া এলাকার দিকে যাচ্ছিলেন। এ সময় হঠাৎ ভূমিকম্পে একটি টিনশেড বাড়ির ইটের দেওয়াল ধসে চাপা পড়েন মা মেয়ে। আশপাশের লোকজন দেয়ালের নিচ থেকে শিশু আয়েশার মরদেহ সহ আহত মা জাহানারা বেগম ও আরেক নারীকে উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে পাঠায়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে আনা হয়। এছাড়া মুসুরি, কাঞ্চন, হাটাবো বাজার ও বড়পাসহ বিভিন্ন এলাকায় দেয়াল ধসে পড়ে। ফাটল দেখা দেয় বাসাবাড়ির ভবনেও। আহত হয়েছেন বেশ কয়েকজন। তো ওরা আসতেছিল এদিক দিয়ে, দেওয়ালটা ধসে, যখন ভূমিকম্প দেওয়ালটা ধসে পড়ে যায়, ইনস্ট্যান্ট তার মগজ বের হয়েছে, ইনস্ট্যান্ট ডেড। প্রাচীরের মধ্যে কোনো ধরনের আস্তর ছিল না, একই সাথে লিন্টন যেটাকে আমরা বলি রডের কোনো কাজও ছিল না এটার মধ্যে, এই কারণে এটি পড়ে গেছে। গাজীপুরেও আতঙ্কে বেশ কয়েকটি কারখানার কর্মীরা বাইরে বের হয়ে আসার সময় পদদলিত হয়ে শতাধিক শ্রমিক আহত হন। অন্যদিকে চৌরাস্তায় হাসান তানভীর ফ্যাশন ওয়্যার গার্মেন্টসের ভবন দেবে গেছে। আহত হয়েছেন 6 জন। বিল্ডিংটা কাঁপে উঠলো, সবাই আতঙ্কিত হয়ে গেছে। ফায়ার অ্যালার্ম বাজছে, ওটা নিয়েই আমরা নিচে নামছি। গেট খুলে নাই, না খোলার কারণে আপনার মহিলারা যারা সব নামছে তারা সব চাপাতে পড়ে গেছে। কুমিল্লা ইপিজেডে প্যানিক অ্যাটাক ও ভয়ে অজ্ঞান হয়ে পড়েন বহু শ্রমিক। দৌড়ে বের হতে গিয়ে আহত হন 5 জন। তাদের মধ্যে 50 জনকে কুমিল্লা ইপিজেডের বেবজা হাসপাতাল এবং 30 জনকে কুমিল্লা মেডিকেলে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। মাগুরার শ্রীপুরে আতঙ্কে হুড়োহুড়ি করে বের হতে গিয়ে 20 গার্মেন্টস কর্মী আহত হন। এদিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কম্পনের কারণে শেরেবাংলা ফজলুল হক হলে ফাটল ধরেছে বলে দাবি শিক্ষার্থীদের। ভূমিকম্পের পরপরই নিরাপত্তা ঝুঁকির জন্য প্রশাসনকে দায়ী করে বিক্ষোভ মিছিল করেন শিক্ষার্থীরা। এছাড়া চট্টগ্রাম, সিলেট, রংপুর, ফেনী, খুলনা, ঝালকাঠি, চাঁদপুর, যশোর, নোয়াখালী সহ বিভিন্ন জেলায় ভূমিকম্প অনুভূত হয়েছে। খাদিজা স্বপ্না, সময় সংবাদ। ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদীর মাধবদী রাজধানীর খুব কাছাকাছি হওয়ায় ঝাঁকুনি অনেক বেশি অনুভূত হয়েছে বলে মনে করেন ভূতত্ত্ববিদরা। এবারের ভূমিকম্পকে বড় বিপদের আগাম সতর্কবার্তা বলছেন বিশেষজ্ঞরা। বিস্তারিত উম্মেহানি রিপোর্টে। রাজধানীবাসীর জন্য ছুটির দিনের সকালটা শুরু হলো ভয়াবহ আতঙ্কের মধ্যে দিয়ে। ভূকম্পনের মাত্রা ছিল 5.7, কিন্তু অনুভবটা ছিল অনেক বেশি। উৎপত্তিস্থল নরসিংদীর মাধবদী। ভূতত্ত্ববিদরা বলছেন 3টি সক্রিয় ফল্ট লাইনের উপর অবস্থান করছে বাংলাদেশ। হিসাব বলছে এই অঞ্চলে যে কোনো সময় হতে পারে বড় মাত্রার ভূমিকম্প। আজকের 5.7 মাত্রার কম্পনও তাই বড় বিপদের আগাম ইঙ্গিত হতে পারে বলেও মত তাদের। বাংলাদেশের ভিতরে অভ্যন্তরে যদি বলি, তাহলে বাংলাদেশের অভ্যন্তরে 7
বা 7-এর কাছাকাছি মাত্রার ভূমিকম্প হতে পারে। নরসিংদী ভূতাত্ত্বিকভাবে বার্মা প্লেট ও ইন্ডিয়া প্লেটের সংযোগস্থলের মাঝামাঝি অবস্থান করায় সেখানে সহজেই ভূকম্পন সৃষ্টি হতে পারে। আজকের ভূমিকম্প মাত্রা 10 কিলোমিটার গভীরতায় 5.6 মাত্রায় সংঘটিত হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন সাবডাকশন জোনে ইতিমধ্যে 8.2 থেকে 9.2 মাত্রার শক্তি জমা আছে, যা যে কোনো সময় মুক্তি পেলে ঘটতে পারে বড় ধরনের কম্পন। ইন্ডিয়া এবং বার্মা প্লেটের যে সংযোগ, যেটা অঞ্চল, সেটাকে আমরা বলছি সাবডাকশন জোন, এবং এই সাবডাকশন জোনে 8.2 থেকে 9 শক্তি সম্পন্ন ভূমিকম্পের শক্তি জমা হয়ে আছে। যে কোনো সময় এটা সংঘটিত হতে পারে, এবং প্লেট দুটো যেহেতু আটকে রয়েছে তাই ভূমিকম্প আমরা সচরাচর দেখি না। আজকের যে ভূমিকম্প হলো সেটা হচ্ছে এই প্লেটটা আনলকড হওয়ার একটা প্রসেস। সো ভবিষ্যতে সেই জন্য আরো আমাদের সতর্ক করে দিচ্ছে যে সামনে আরো ভয়াবহ ভূমিকম্প অপেক্ষা করছে। অন্যদিকে নগর পরিকল্পনাবিদরা বলছেন রাজধানীর বেশিরভাগ ভবন পূরণ করছে না ভূমিকম্প সহনশীলতার মানদণ্ড। বড় আকারের ভূমিকম্পে ধসে পড়বে দেশের বেশিরভাগ ভবন। বিশেষ করে রাজধানী ঢাকা ও বন্দরনগরী আছে সবচেয়ে ঝুঁকিতে। যে ভবনগুলো বানানো হচ্ছে তার স্ট্রাকচারাল স্ট্রেংথ ঠিক আছে কিনা, তার নির্মাণ কোয়ালিটি ঠিক আছে কিনা, এগুলো কোনোটাই কিন্তু সেই অর্থে নজরদারির মধ্যে নাই। রাজধানীতে আয়োজিত এক অনুষ্ঠানে ভূমিকম্পের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন পরিবেশ উপদেষ্টা। যেসব ভবন ভূমিকম্প টেকসই না সেগুলোর ব্যাপারে সতর্কতামূলক পদক্ষেপ নেয়ার তাগিদ দেন তিনি। এত শক্তিশালীভাবে ভূমিকম্পটা আমরা এর আগে কখনো অনুভব করি নাই। বারবার যে আমাদেরকে এই সতর্কবাণীটা দেয়া হচ্ছে, এইটাকে তো আমাদের আসলে বিবেচনায় নিয়ে প্রস্তুতিটা নেওয়া দরকার। বিশেষজ্ঞরা বলছেন বড় ধরনের ঝুঁকি এড়াতে এখনই নিতে হবে দীর্ঘমেয়াদী পরিকল্পনা। এছাড়াও প্রয়োজন ভবনগুলোর নিরাপত্তা যাচাই। উম্মে হানি, সময় সংবাদ, ঢাকা। আগামী জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে শুরু হবে নতুন বাংলাদেশের যাত্রা। সশস্ত্র বাহিনী দিবসে সেনাকুঞ্জে সংবর্ধনা অনুষ্ঠানে একথা বলেন প্রধান উপদেষ্টা। গণতন্ত্র অক্ষুণ্ণ রাখতে এবারের ভোটকে গুরুত্বের সঙ্গে বিবেচনায় সেনাবাহিনীর প্রতি আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে যোগ দেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সহ বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতা। রাজনীতিকদের মিলন মেলায় পরিণত হয় সেনাকুঞ্জে সংবর্ধনা অনুষ্ঠান। এ সময় কুশল বিনিময়ের পাশাপাশি বেগম জিয়ার সঙ্গে একান্ত বৈঠক করেন ডক্টর ইউনূস। সশস্ত্র বাহিনী দিবসে বিকেল 4:30টার দিকে সেনাকুঞ্জে প্রবেশ করেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এ সময় তিনি আমন্ত্রিত অতিথিদের হাত নেড়ে শুভেচ্ছা জানান। পুরো সেনাকুঞ্জ তখন তৈরি হয় উৎসব মুখর পরিবেশের। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বেগম জিয়াকে স্বাগত জানান। কুশল বিনিময়ের পাশাপাশি বেশ কিছুক্ষণ একান্ত আলাপ করেন তারা। খোঁজ খবর নেন বেগম জিয়ার শারীরিক অবস্থার। এদিন সেনাকুঞ্জে সংবর্ধনা অনুষ্ঠান যেন রাজনীতিকদের মিলন মেলায় পরিণত হয়। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ, মির্জা আব্বাস, আমির খসরু সহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন। এছাড়া জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু সহ শতাধিক রাজনীতিক মেতে ওঠেন খোশ গল্পে, সারেন রাজনৈতিক শলা পরামর্শ। এর আগে বিকেল 4টার দিকে সেনাকুঞ্জে প্রবেশ করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আমন্ত্রিত অতিথিদের হাত নেড়ে শুভেচ্ছা জানান তিনি। প্রধান উপদেষ্টা মঞ্চে ওঠার সঙ্গে সঙ্গে বেজে ওঠে জাতীয় সঙ্গীত। পরে ভূমিকম্পে নিহতদের স্মরণে 1 মিনিট নীরবতা পালন করা হয়। বক্তব্যের শুরুতেই প্রধান উপদেষ্টা জুলাই গণ অভ্যুত্থানে সেনাবাহিনীর ভূয়সী প্রশংসা করেন। বলেন, চলমান রাষ্ট্র সংস্কারেও ভূমিকা রাখছে সশস্ত্র বাহিনী। 2024-এর ছাত্র জনতার অভ্যুত্থান ও চলমান দেশ পুনর্গঠন ও সংস্কারের কাজেও সশস্ত্র বাহিনী বরাবরের মতোই মানুষের পাশে দাঁড়িয়ে অব্যাহতভাবে দেশের মানুষের আস্থার প্রতিদান দিয়ে যাচ্ছে। আমি বিশ্বাস করি গণতান্ত্রিক ও নিয়মতান্ত্রিক নেতৃত্বের প্রতি অনুগত বাংলাদেশ সশস্ত্র বাহিনী তাদের পেশাগত দক্ষতা ও দেশপ্রেমের সমন্বয়ে দেশের জন্য ত্যাগ ও তৎপরতার এই ধারাবাহিকতা অক্ষুণ্ণ রাখবে। প্রধান উপদেষ্টা বলেন, নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশের যাত্রা শুরু হবে। আগামী জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ ও উৎসব মুখর করতে সেনাবাহিনী সঠিক ভূমিকা পালন করবে বলেও প্রত্যাশা তার। আমরা শিগগিরই একটা নির্বাচনের দিকে যাচ্ছি, তার প্রস্তুতি। এই নির্বাচনের মাধ্যমে আমরা নতুন বাংলাদেশের পথে যাত্রা করব। বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে আসন্ন নির্বাচন একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে বিবেচিত হবে। আমার সুদৃঢ় বিশ্বাস এটি নির্বিঘ্ন ও উৎসব মুখর নির্বাচন হবে। এর আয়োজনে সশস্ত্র বাহিনীর সদস্যগণ দক্ষতা ও পেশাদারিত্বের সাথে
এই মহান দায়িত্ব পালন করবে। সেনাবাহিনীকে যুগোপযোগী করে গড়ে তুলতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথা জানান প্রধান উপদেষ্টা। আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে এটি শেষ সশস্ত্র বাহিনী দিবস, তাই আগামী নির্বাচন উৎসব মুখর ও শান্তিপূর্ণ করতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহায়তা চেয়েছেন সেনাবাহিনীর। আর এখানে আগত অতিথি ও রাজনীতিবিদদের প্রত্যাশা, নির্বাচনকালীন সংকট মোকাবেলায় সবার আগে এগিয়ে আসবে বাংলাদেশ সেনাবাহিনী। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। নির্বাচন ঠেকাতে আওয়ামী লীগ পুরনো কায়দায় আবারও আগুন সন্ত্রাসে নেমেছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেডএম জাহিদ হোসেন। সকালে জাতীয় প্রেস ক্লাবে মৎস্যজীবী দলের আলোচনা সভায় একথা বলেন তিনি। যাদের 94-95 কথা মনে আছে, তাদের মনে থাকার কথা শেরাটন হোটেলের সামনে দ্বিতল 2 তলা বিআরটিসির বাসের মধ্যে গান পাউডার দিয়ে 11 জন মানুষকে পুড়িয়ে মারা হয়েছিল 174 দিন হরতাল করে। সেই সময়কার যারা করেছিল তারাই দেখেন আজকে বিচারের রায় হবে, সেইটার আগে এবং পরে বিভিন্নভাবে দেশের মধ্যে বিশৃঙ্খলা, উচ্ছৃঙ্খলা এবং সেই পুরনো কায়দায় আগুন সন্ত্রাসকে আবার তারা মাঠে নিয়েছে। এবারে নির্বাচনে সরকার ও প্রশাসনকে নিরপেক্ষ থাকতে হবে। পক্ষপাতিত্ব ভোট ডাকাতির চেষ্টা করলে কঠিন পরিণতির হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। সকালে খুলনা ডুমুরিয়ায় ছাত্র গণজমায়েতে কথা বলেন তিনি। ভোট কেটে ভোট কেন্দ্র দখল করে দিনের ভোট রাতে করলে কি পরিণতি হয় দেখেছেন না? প্রধান নির্বাচন কমিশনকে জেলে যেতে হয়েছে, প্রধান বিচারপতিকে জেলে যেতে হয়েছে, বায়তুল মোকাররমের খতিবকেও পালা যেতে হয়েছে। ফলে ওসি, ডিসি, এসপি এখন ওই আন্তর্জাতিক ট্রাইব্যুনালে পুলিশের কমিশনাররাও এখন চোখের পানি ফেলতেছে। এবারের নির্বাচনে যদি ভোট ডাকাতির চেষ্টা করেন, আপনাদেরও কিন্তু ওই পরিণতি বরণ করতে হবে। বৃহস্পতিবার জলবায়ু সম্মেলন কেন্দ্রে অগ্নিকাণ্ডের পর শুক্রবার সকাল থেকে শুরু হয়েছে গুরুত্বপূর্ণ কার্য অধিবেশন। ব্রাজিলের বেলেম থেকে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী প্রসূন আশিস। দেখুন, 10 তারিখে ঠিক তো এর পরে যে প্রত্যেকটি কপ সম্মেলনে যে নির্ধারিত কতগুলো ইস্যুর উপর আলোচনা হয়, বিশেষ করে জলবায়ু পরিবর্তনের প্রভাবে ক্ষতিগ্রস্ত যে দেশগুলো, সেই দেশগুলোকে ক্ষতিপূরণ দেওয়ার একটি বিষয় থাকে এবং সারা বিশ্বেই জীবাশ্ম জ্বালানির ব্যবহারটা কমিয়ে আনা, এই ইস্যুগুলোর উপরে সবচেয়ে গুরুত্ব দিয়ে আলোচনা হয়েছে এবছরও অন্যান্য বছরের মতো। কিন্তু সবশেষে যদি বলা যায় যে এবছরও অন্য বছরগুলোর মতো এক ধরনের অর্জন ছাড়া শেষ যাচ্ছে এই সম্মেলনটি। তার মানে আমরা কিছুক্ষণ আগে আমরা পরিবেশ বিজ্ঞানের সাথে কথা বলেছিলাম যে নানা কারণে, নানা প্রতিবন্ধকতার কারণে এবছরের অনেকটাই হোঁচট খেয়েছে বলে তারা জানিয়েছে। অর্থাৎ এই ক্ষতিপূরণ দেওয়ার যে বিষয়টি, সে বিষয়ে উন্নত দেশগুলো একমত হয়নি, সেটি যেমন একটি ব্যাপার। আর জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমিয়ে আনার সম্মত হলেও প্রায় 29টি দেশ আর বিপরীতে ছিল, অর্থাৎ এই ব্যাপারে সম্মত হয় নাই। এই সব কারণ গুরুত্বপূর্ণ ইস্যুগুলো, সেই ইস্যুতে মূলত একেবারে অর্জন শূন্য বলেই এই বিশেষজ্ঞরা জানিয়েছেন। তো মূলত এই সম্মেলনটি কিছুক্ষণের মধ্যে শেষ হবে। এই সম্মেলনের যে আলোচনার যে অগ্রগতি, সেটি নিয়ে পরবর্তী সম্মেলন, তুরস্কে অনুষ্ঠিত সম্মেলনে আবার আলোচনা হবে, হয়তো সেখান থেকে ইতিবাচক ফল আসবে, এটি মনে করছেন বিশেষজ্ঞরা। কপ সম্মেলনের সমাপনী দিনে বেলেম থেকে প্রশ্ন আশিস, সময় সংবাদ। ব্রাজিলের বেলেম থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী প্রসূন আশিস, জানাচ্ছিলেন জলবায়ু সম্মেলনের সবশেষ খবর। গণতন্ত্রকে এগিয়ে নিতে তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাংলাদেশে সফল হয়েছে। এই ব্যবস্থা ফিরে আসার মধ্য দিয়ে নির্বাচনে আস্থা ফিরবে জনগণের, এমনটাই মনে করছেন রাষ্ট্রবিজ্ঞানী এবং আইন বিশেষজ্ঞরা। হাসান ওয়ালির প্রতিবেদন। 2011 সালে আপিল বিভাগের রায়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের পর থেকে রাজপথে নামে বিএনপি, জামায়াত সহ তৎকালীন বিরোধী দলগুলো, যার অংশ হিসেবে 14 সালে নির্বাচনে বর্জন করে বিএনপি নেতৃত্বাধীন জোট। 18 সালে নির্বাচনে অংশ নিলেও 24 সালে আবারও বয়কট করে ভোট। একই সঙ্গে রাজপথে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে সোচ্চার ছিল দলগুলো। সেই নির্বাচনটা হতে হবে
নিরপেক্ষ সরকারের অধীনে। অবশেষে ফিরল কাঙ্ক্ষিত সেই তত্ত্বাবধায়ক ব্যবস্থা। আওয়ামী লীগ সরকারের আমলে সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিলের রায় অবৈধ ঘোষণা করে নির্বাচনকালে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের সিদ্ধান্ত দিয়েছে সর্বোচ্চ আদালত। এর মধ্য দিয়ে সংবিধানে স্বয়ংক্রিয়ভাবে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরলেও আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হবে অন্তর্বর্তী সরকারের অধীনেই। তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিল না হলে কর্তৃত্ববাদ ফিরে আসতো না বলে মনে করেন রাষ্ট্রবিজ্ঞানের এই শিক্ষক। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যদি আপনি বাতিল না করতেন, হয়তোবা ফেসিবাদ কর্তৃত্ববাদ বাংলাদেশে ফিরে আসতো না। এই রায়ের মাধ্যমে মানুষের আস্থা ফিরে আসবে। কিন্তু আমার কাছে মনে হচ্ছে যদি আপনি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে টেকসই করতে চান, তাহলে আপনি এমন একটা কাঠামো তৈরি করতে হবে আপনাকে, যে কাঠামোটা আর কখনো নিজেও কর্তৃত্ববাদ বা ফেসিবাদকে ফিরিয়ে না আসে। সুপ্রিম কোর্টের এই জ্যেষ্ঠ আইনজীবীর মতে গণতন্ত্রকে এগিয়ে নিতে তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাংলাদেশে সফল হয়েছে। মানুষের কাছে এটা প্রমাণিত হয়েছে যে গণতন্ত্রকে এগিয়ে নেওয়ার জন্য নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা একটা সঠিক একটা মেকানিজম যেটা বাংলাদেশে কাজ করেছে। আদালতের কাছে মূল বিবেচ্য বিষয় হচ্ছে আমাদের সাংবিধানিক মৌলিক কাঠামো কিনা নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, যেটা আমরা আর্গুমেন্ট করেছি যে হ্যাঁ এটা মৌলিক কাঠামো গণতন্ত্রের স্বার্থে এবং আমাদের দেশের মানুষের ভোটাধিকারের স্বার্থে। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে রাজনৈতিক দলগুলোর ঐকমত্য তৈরি হলেও এই সরকারের রূপরেখা নিয়ে ঐক্য তৈরি হয়নি। জুলাই জাতীয় সনদে তত্ত্বাবধায়ক সরকারের গঠন প্রক্রিয়ার কিছু অংশে নোট অফ ডিসেন্ট আছে বেশ কিছু রাজনৈতিক দলের। রাষ্ট্রের সংস্কার। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। 3 দিনের ব্যবধানে নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানের ভারত সফর এবং ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোগবের ঢাকা সফরকে দিল্লির সঙ্গে সম্পর্ক উন্নয়নের সুযোগ হিসেবে দেখছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। সাতিলা শারমিনের রিপোর্ট। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে 2024 সালের 5 আগস্ট পালিয়ে ভারতে আশ্রয় নেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাকে আশ্রয় দেওয়ার পরেই ঢাকা দিল্লি সম্পর্ক উত্তপ্ত হতে শুরু করে। অন্তর্বর্তীকালীন সরকার তাকে ফেরত পাঠাতে চিঠি দিলেও এখনো পর্যন্ত কোনো উত্তর আসেনি দেশটি থেকে। সবশেষ 13 নভেম্বর মানবতা বিরোধী অপরাধের দায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানকে মৃত্যুদণ্ড দিলে প্রত্যর্পণ চুক্তির আওতায় তাদের ফেরত আনার কথা জানান কয়েকজন উপদেষ্টা। এমন প্রেক্ষাপটে বৃহস্পতিবার ভারতের দিল্লিতে কলম্বো নিরাপত্তা কনক্লেভের 7ম অধিবেশনে অংশ নেন উপদেষ্টা খলিলুর রহমান। এর আগে বুধবার দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নিয়ে ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালকে ঢাকা সফরের আমন্ত্রণ জানান তিনি। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের মতে এ বৈঠকে আসন্ন নির্বাচন ঘিরে দিল্লির শঙ্কা সহ নিরাপত্তা ইস্যুতে দুদেশের অবস্থান কতটা পরিষ্কার হলো তা ভবিষ্যৎ বলে দেবে। ইলেকশন ভারতের জন্য একটা গুরুত্বপূর্ণ বিষয় এবং সেই ক্ষেত্রে আমার মনে হয় যে এই বিষয়ে আলোচনা হবে। নিরাপত্তা জনিত কনসার্নগুলি আছে সেগুলি নিশ্চিতভাবেই ভারত তুলে ধরবে। বেশ কিছুদিন স্থবিরতার পরে নতুন করে একটা সম্পর্ক আবার স্বাভাবিক করার দিকে এগোনো যায় কিনা এই চেষ্টাটা হচ্ছে। গেলাম ধরে নিয়ে আসলাম ওরকম না, যে কারণে আপনাকে একটা প্রসেসের মধ্যে দিয়ে যেতে হবে, এটা সময় সাপেক্ষ। অন্যদিকে প্রধান উপদেষ্টার আমন্ত্রণে আরেকটি প্রতিবেশী দেশ ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোগবে 3 দিনের রাষ্ট্রীয় সফরে 22 নভেম্বর ঢাকায় আসছেন। নির্বাচনের আগে ভুটানের প্রধানমন্ত্রীর এ সফরকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন বিশ্লেষকরা। নির্বাচনের আগে এই ধরনের হাই লেভেল ভিজিট খুব স্বাভাবিকভাবেই বাংলাদেশের প্রতি যে ভুটানের একটা আস্থার জায়গা আছে খুব স্বাভাবিকভাবেই ফুটে উঠবে। ভুটান কিন্তু ভারতের সাথে পরামর্শ করে কাজ করে। ভারত আস্তে আস্তে অংশীদারিত্বের জায়গাটা আছে সেখানে বাংলাদেশকে আবার তারা দেখতে চায়। নিরাপত্তা উপদেষ্টার ভারত সফর এবং ভুটানের প্রধানমন্ত্রীর ঢাকা সফরকে দিল্লির সঙ্গে সম্পর্ক স্থিতিশীল করার সুযোগ হিসেবে দেখছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। সাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। নির্বাচন সামনে রেখে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ ও অপরাধ দমনে রাজশাহী বিভাগে পুলিশের বিশেষ অভিযান অপারেশন ফার্স্ট লাইটে 63 জনকে গ্রেফতার করা হয়েছে। রেঞ্জ পুলিশের 2 জন অতিরিক্ত ডিআইজির নেতৃত্বে 4টি দলে বিভক্ত হয়ে 2 শতাধিক পুলিশ অভিযান চালায়। বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত অভিযানে চাঁপাইনবাবগঞ্জ থেকে 41 জন ও নওগাঁ থেকে 22 জনকে গ্রেফতার করা হয়। তাদের মধ্যে 8 জন চিহ্নিত ডাকাত ও বেশ কয়েকজন মাদক ব্যবসায়ী রয়েছেন। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানাবো আরো একবার। নজিরবিহীন শাকুনিতে দেশ জুড়ে আতঙ্ক, শক্তিশালী ভূমিকম্পে নিহত অন্তত 10, হুড়োহুড়িতে আহত কয়েকশো। সর্বোচ্চ চিকিৎসা সেবা নিশ্চিত করবে সরকার।
নির্বাচনের মাধ্যমে শুরু হবে নতুন বাংলাদেশের যাত্রা বললেন প্রধান উপদেষ্টা। সেনাকুঞ্জে রাজনীতিকদের মিলন মেলা, হাস্যোজ্জ্বল চেহারায় বেগম জিয়ার শুভেচ্ছা বিনিময়। এবং নির্বাচন বানচালে পুরনো কায়দায় মাঠে নেমেছে পতিত আওয়ামী লীগ। অভিযোগ বিএনপির, এবার ভোট ডাকাতির চেষ্টা হলে কঠিন পরিণতির হুঁশিয়ারি জামায়াতের। এই ছিল রাতের সময়ে, এরপর দেখবেন সম্পাদকীয়। সঙ্গে থাকুন সময়ের।